নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেল ইওর সাকসেস গাইডে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমি তোমাদের ইতিহাস ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের যে টপিক, সেই টপিকের নাম হচ্ছে দিল্লি সালতানাত, যেটাকে আমরা বলে থাকি যে দিল্লির সুলতানি শাসন। তো আশা করি ক্লাসগুলো, এর আগে যে ক্লাসগুলো দিয়েছি সেই ক্লাসগুলো তোমরা ঠিকভাবে রিভিশন করছো, ঠিক আছে? তো চলো ক্লাসটা কন্টিনিউ করা যাক, শুরু করা যাক। আজকের যে টপিক সেটা হচ্ছে দিল্লির সুলতানি শাসন। আচ্ছা, এর আগে আমি যে পড়িয়েছিলাম যে আমাকে বলো যে মোহাম্মদ ঘুরি কত সালে মারা যায়? মোহাম্মদ ঘুরি মারা যায় 1206 সালে, এবং তার শেষ অভিযান হিসাবে ধরা হয়, কেউ কেউ বলে 1205 1206-এর দিকে, খুক্খর জাটদের, পাঞ্জাবে খুক্খর জাটদের বিরুদ্ধে। যাই হোক, যখন 1206 সালে যখন মোহাম্মদ ঘুরি মারা যাচ্ছে, তখন কি হয় যে তার 4টে দাসের কথা আমরা জানতে পারি। সেই 4টে দাসের মধ্যে যারা যারা যে সমস্ত স্থানে শক্তিশালী ছিল, তারা সেই সমস্ত স্থানগুলিকে তাদের নিজেদের শাসনের অধীনে নিয়ে আসে, এবং তারা সেখানে তাদের শাসনকর্তা হয়ে যায়। মানে সেই সমস্ত জায়গাগুলোর শাসনকর্তা তারা কিন্তু হয়ে যায়, যেহেতু তারা সেই সমস্ত স্থানে কি ছিল, তারা শক্তিশালী ছিল, ঠিক আছে? এইভাবে মোহাম্মদ ঘুরির যে সাম্রাজ্য, সেই মোহাম্মদ ঘুরির সাম্রাজ্য কিন্তু কয়েকটি ভাগে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে মোহাম্মদ ঘুরির 4টে দাস ছিল। মোহাম্মদ ঘুরির, আমি বলেছিলাম এর আগে যে 4টে দাস ছিল, ঠিক আছে? এই 4টে দাসের মধ্যে তারা তাদের সাম্রাজ্যগুলি ভাগ করে নেয়, ঠিক আছে? সাম্রাজ্যগুলি তারা ভাগ করে নেয় নিজেদের মধ্যে। এদের মধ্যে আমরা প্রথম যে ব্যক্তির নাম জানবো, বা প্রথম যে দাসের নাম জানবো, তার নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবক। তার নাম কি বললাম? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে? তারপরে কে ছিল? তাজউদ্দিন ইয়ালদোজ, ঠিক আছে? তারপরে আরেকটা দাসের নাম কি ছিল? নাসিরউদ্দিন কুবাচা। আরেকজনের নাম কি ছিল? বখতিয়ার খিলজি, ঠিক আছে? এই সেই খিলজি যে নালন্দা বিশ্ববিদ্যালয়, তারপর তোমার বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, এই সে অ্যাটাক করেছিল, ঠিক আছে? এবং আমি এর ঘটনাটা বলেছিলাম যে সেখানে যে অনেকগুলি যে বই ছিল, সেই বইগুলিকে সে নষ্ট করে দিয়েছিল। এবং এই তোমার নালন্দা বিশ্ববিদ্যালয়কে কি করেছিল? ধ্বংস করেছিল। এই হচ্ছে এই ব্যক্তি। তো এদের মধ্যে দেখো, যে সমস্ত স্থানে এই 4টে দাস ছিল, ঠিক আছে, বা শাসক ছিল, তারা কিন্তু যে স্থানে তারা শক্তিশালী ছিল, সেই সমস্ত স্থানগুলির তারা কিন্তু সেখানকার শাসনকর্তা হিসাবে নিযুক্ত হয়, ঠিক আছে? প্রথমে দেখো কুতুবউদ্দিন আইবক। এই কুতুবউদ্দিন আইবক দিল্লির শাসনকর্তা ছিল, ঠিক আছে? দিল্লির শাসনকর্তা ছিল, অর্থাৎ এর হাতে দিল্লি চলে আসে, ঠিক আছে? আচ্ছা, নাসিরউদ্দিন কুবাচার হাতে চলে আসে তোমার কাবুল, তারপরে তোমার কান্দাহার, ঠিক আছে? অর্থাৎ মুলতানের যে স্থানটা, ঠিক আছে? তাজউদ্দিন
ইনি কিন্তু গজনীর শাসনকর্তা হয়, ঠিক আছে। আর বখতিয়ার খিলজি কিন্তু ইনি কিন্তু মারা যায়, ঠিক আছে, ইনি কিন্তু আগেই মারা যায়। তিনি আমরা জানি বাংলার ওই দিকটা দখল করে থাকে। এবার 1206-এ যখন মোহাম্মদ ঘুরি মারা যাচ্ছে, 1206-এ যখন মোহাম্মদ ঘুরি মারা যাচ্ছে, তখন দিল্লির শাসনকর্তা হিসাবে কিন্তু আইবক নিযুক্ত হয়ে যায়। এবং আইবক সেখানে কিন্তু কি করে, সেখানে তোমার দাস বংশ অর্থাৎ দিল্লির দিল্লিতে যখনই তোমার কুতুবউদ্দিন আইবক শাসনকর্তা হয়ে যায়, অর্থাৎ তার পাওয়ার যখন তার হাতে পাওয়ারটা চলে আসে, সে কিন্তু ভারতবর্ষে সুলতানি যুগের কিন্তু সূচনা করে দেয়, ঠিক আছে। তাহলে সুলতানি যুগের সংস্থাপক মোহাম্মদ ঘুরিকে ধরা হয়, ঠিক আছে। এবং কুতুবউদ্দিন আইবক তিনি কিন্তু দাস বংশ প্রতিষ্ঠা করেন। এবং কুতুবউদ্দিন আইবক কি করে, কুতুবউদ্দিন আইবক দাস বংশ প্রতিষ্ঠা করে, ঠিক আছে। এবার আমরা জানবো যে দাস বংশ কি জিনিস, কিভাবে এর উৎপত্তি হয়। আমরা তো জানলাম যে মোহাম্মদ ঘুরি যখন মারা গেল 1206-এ, যেখানে ছিল সে সেখানকার শক্তিশালী হিসাবে সে সেখানকার শাসনকর্তা হয়ে গেল, ঠিক আছে। এবার তোমার কুতুবউদ্দিন আইবক কি প্রতিষ্ঠা করে, দাস বংশের প্রতিষ্ঠাতা করে হচ্ছে কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে। তাহলে হেডিং দাও যে দাস বংশ, এটাকে আমরা কৃতদাস বংশ হিসাবেও জানি, কৃতদাস বংশ, ঠিক আছে। কি বংশ হিসাবে জানি, কৃতদাস বংশ। এটাকে আমরা তোমার ইলবাড়ি বংশ হিসাবেও জানি, বা এটাকে আমরা মামলুক বংশ হিসাবে জানি। দাস বংশ কেন বলা হয়, কারণ এই যে কুতুবউদ্দিন আইবক তিনি একজন দাস ছিল, ঠিক আছে। এবার কুতুবউদ্দিনের সম্পর্কে আমরা জানবো মামলুক বংশ কেন বলা হয়, কারণ মামলুক কথাটির অর্থ হচ্ছে যে মামলুক বংশ এই কারণেই বলা হয় কারণ স্বাধীন পিতামাতা থেকে জন্ম হওয়া দাস, এর জন্য কি হয়, এর জন্য এটাকে আমরা মামলুক বংশ হিসাবে জানি, ঠিক আছে। এবার দেখো যে মামলুক কৃতদাস বংশ বা মামলুক বংশ কে প্রতিষ্ঠাতা করে, এদের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক, কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে। কুতুবউদ্দিন আইবক, কুতুবউদ্দিন আমরা জানি যে মোহাম্মদ ঘুরি এসে মোহাম্মদ ঘুরি আবার চলে যায় এবং দিল্লির শাসনকর্তা হয় কুতুবউদ্দিন আইবক। এবং কুতুবউদ্দিন আইবক ভারতে এসে একটা কেন্দ্র তৈরি করে যায়, যে কেন্দ্রটা থেকে পরবর্তী কিছু শাসকগণ বা পরবর্তী কিছু বংশ শাসন করে। এখানে কি বললাম, পরবর্তী কিছু বংশ এখানে শাসন করে। এবার দেখো যে আমরা জানবো যে কৃতদাস বংশ হওয়ার আগে দেখো আমরা জানি যে কুতুবউদ্দিন আইবক
কুতুবউদ্দিন আইবক কুতুবউদ্দিন আইবক দিল্লির সুলতানেট হয় এবং তিনি একটা কি বললাম যে কেন্দ্র তৈরি করে দেয়, যে কেন্দ্র থেকে তোমার পরবর্তী কিছু শাসক তারা শাসন করতে থাকে। এবার যে পরবর্তী শাসক শাসন করতে থাকে, তাহলে দেখো কয়টি বংশ হয় দিল্লি সালতানাতে মোট। হ্যাঁ, এটা তোমরা লিখে নেবে যে দিল্লি সুলতানি শাসনে মোট কয়টি বংশ হয়? 5টি বংশ এখানে শাসন করে, 5টি বংশ। ঠিক আছে, মোট 5টি বংশ এখানে শাসন করে। ঠিক আছে, মোট 5টি বংশ এখানে শাসন করে। কত থেকে কত? 1206 থেকে 1526 পর্যন্ত, 1206 থেকে 1526 পর্যন্ত, অর্থাৎ বাবরের আক্রমণ পর্যন্ত, তোমার মানে প্রথম পানিপথের যুদ্ধ পর্যন্ত 1526 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা হচ্ছে দিল্লি সালতানাত। ঠিক আছে, এখানে মোট কয়টি বংশ শাসন করে রাজবংশ? সেটা হচ্ছে 5টি বংশ এখানে শাসন করে। ঠিক আছে, কি কি দেখো, এটা আমরা শুরু করি আগে এইটুকু বুঝে নাও। ঠিক আছে, যে দিল্লি সুলতানি শাসনে মোট 5টি বংশ শাসন করে 1206 থেকে 1526 এডি। এটাও এডি বলতে পারো, বা এটা বিসিই বলতে পারো। ঠিক আছে, বিসিই না, কমন এরা। ঠিক আছে, সিই বলতে পারো। যাই হোক, এখানে মোট কয়টি রাজবংশ শাসন করে? 5টি। কি কি? প্রথমে হচ্ছে কৃতদাস বংশ, যেটাকে আমরা এই বংশ হিসাবে জানি, যার প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, তারপরে কৃতদাস বংশ, তারপরে তোমার দাস বংশের পরে আছে খিলজি বংশ, তারপরে হচ্ছে তুগলক বংশ। ঠিক আছে, তারপর হচ্ছে তুগলক বংশ, তারপর হচ্ছে সৈয়দ বংশ, দাস বংশ শুরু করছি, ডাইরেক্ট শুরু করব না, একটু এর বিষয় জেনে নেওয়া ভালো। ঠিক আছে, দিল্লির সুলতানি শাসন সম্পর্কে প্রত্যেকটা আমরা বিস্তারিত জানবো। আজকে আমরা শুরু করব হচ্ছে কৃতদাস বংশ। তো সৈয়দ বংশের পরে যে তোমার 5ম নম্বর বা শেষ, সেটা হচ্ছে লোদি বংশ। ঠিক আছে, লোদি বংশ। দেখো, কৃতদাস বংশ কত থেকে কত শাসন চালায়? 1206, অর্থাৎ কুতুবউদ্দিন থেকে শুরু করে তোমার 1290 পর্যন্ত। ঠিক আছে, 1206 থেকে 1290 পর্যন্ত। খিলজি বংশ 1290 থেকে 1320 পর্যন্ত। ঠিক আছে, তুগলক 1320 থেকে, তুগলক বংশ 1320 থেকে 1414 পর্যন্ত। ঠিক আছে, সৈয়দ বংশ তোমার 1414 থেকে 1451 পর্যন্ত। ঠিক আছে, এবং লোদি বংশ 1451 থেকে 1526 পর্যন্ত। ঠিক আছে, এবং লোদি বংশের শেষ শাসনকর্তাকে ইব্রাহিম লোদি। সেই ইব্রাহিম লোদি এবং বাবরের সঙ্গে যুদ্ধ হবে এবং তারপরে মুঘল সাম্রাজ্য আসবে।
ঠিক আছে, তাহলে এই যে এই 5টি রাজবংশকেই কেন ধরি, মুঘলদেরকে কেন ধরি না? এর কারণ হচ্ছে একটাই, কারণ এদের যে মেন কেন্দ্র ছিল, ঠিক আছে, এদের যে মেন কেন্দ্র ছিল, সেই মেন কেন্দ্রের নাম ছিল কিন্তু তোমার, এদের প্রত্যেকের মেন কেন্দ্র ছিল দিল্লি। হ্যাঁ, মেন যে কেন্দ্র ছিল সেটা ছিল দিল্লি, ক্যাপিটাল বলতে পারো, রাজধানী বলতে পারো। কিন্তু কিন্তু মুঘলদের যে মেন কেন্দ্র সেটা ছিল কিন্তু আগ্রা। সেটা কোথায় ছিল? আগ্রা। এদের বেশিরভাগ শাসনকর্তারই কিন্তু মেন কেন্দ্র ছিল দিল্লি। দু একটা শাসনকর্তা বাদে বেশিরভাগটাই ছিল কিন্তু দিল্লি। সেই জন্য আমরা দিল্লি সুলতানি শাসনে মোট 5টি রাজবংশকে ধরি, মুঘলদের ধরি না, কারণ মুঘলদের মেন জায়গা সেটা আগ্রা, বা মূল কেন্দ্র আগ্রা ছিল বলে আমরা এদের মধ্যে ধরি না। ঠিক আছে, দিল্লি সুলতানি শাসনের মধ্যে আমরা মুঘলদের ধরি না। ক্লিয়ার? বুঝতে পারা গেল? এবার এই যে এই 5টি রাজবংশ, এই 5টি রাজবংশকে মনে রাখার জন্য একটা ট্রিক্সও আমি কিন্তু দেব। ট্রিক্সটা তুমি লিখে নিতে পারো যে দাদা খেলতে যাবি তো সেজেনে। দাদা খেলতে যাবি তো সেজেনে। ঠিক আছে, দেখো তোমরা এখান থেকে দকে মনে রাখতে পারবে, দকে মনে রাখতে পারবে। ঠিক আছে, দ থেকে কৃতদাস, দ থেকে দয়াকার থেকে দাস, দাস বংশ। বুঝতে পারা গেছে? খ থেকে খিলজি বংশ মনে থাকবে। ঠিক আছে, খ থেকে খিলজি বংশ, খেলতে থেকে খ, মানে খেলতের খটাকে ধরে নেবে খিলজি। বুঝতে পেরেছো? যাবি তো, এখানে তো যাবি তো, তোতে ত ধরে নেবে তুগলক। ঠিক আছে, সেজেনে দন্তেশ্ব থেকে সৈয়দ বংশ, এবং সেজে আমাদের বীরভূমের কথায় আমরা সেজে লে বলবে। ঠিক আছে, লে, সেজে লে। তাহলে ল থেকে লোদি বংশ, ল থেকে লোদি বংশ। আসল কথা ভালো ভদ্র ভাষায় আমরা কি বলি? নে বলি, তাই তো, কিন্তু লে বলে দেবে। ঠিক আছে, লে। তো এইখানে লেকে তোমার, এটা তোমার লে থেকে লোদি বংশ, ল থেকে লোদি বংশ। ক্লিয়ার? দাদা খেলতে যাবি তো সেজেনে, এটা আমার নিজেরই ট্রিক্স। যাই হোক, তোমরা যদি ডাইরেক্ট মুখস্থ রাখতে পারো তাহলে তো কোনো ব্যাপার নাই, খুবই ভালো সেটা। আর যদি অন্য কিছু তোমাদের ট্রিক্স থেকে থাকে অবশ্যই ভালো। আমি শুধু বলে দিলাম যে পরপর যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো। ঠিক আছে, দ, খ, ত, দন্তেশ্ব আর ল। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা শুরু করব কৃতদাস বংশ। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। চলো এবার আমরা আলোচনা করব। তো তার আগে ওয়াহেদ স্যার ক্যামেরার পেছনে আছে, তো ওয়াহেদ স্যার একটা ভালো ট্রিক্স দিল, যে এটা ওয়াহেদ স্যার বলছে এটা ছেলেটা ভালো মনে রাখতে পারবে। তো দেখো, সেটা হচ্ছে দেখি তো সালা। এটা তো ভালো করেই মনে রাখতে পারবে যে দেখি তো সালা। ঠিক আছে, দ দিয়ে কি? দাস বংশ। ঠিক আছে, দাস বংশ শাসন করে, সেটা হচ্ছে 84 বছর। ঠিক আছে, আচ্ছা, খতে কি? তারপরে হচ্ছে খতে হচ্ছে খিলজি। ঠিক আছে, খতে হচ্ছে খিলজি। খিলজি কত বছর? তোমার দেখবে খিলজি হচ্ছে 30 বছর। ঠিক আছে, ততে হচ্ছে তুগলক, 94 বছর। এবং দন্তের সাথে হচ্ছে সৈয়দ। সৈয়দ কত বংশ? সৈয়দ কত বছর? সৈয়দ মনে রাখবে যে এটা হচ্ছে তোমার 37।
ঠিক আছে। আর লোদি বংশ, লোদি বংশ এটা হচ্ছে যে তোমার 75 বছর। ঠিক আছে, তাহলে সবচাইতে বেশি কোন বংশ শাসন করে? এখানে উত্তর হবে তোমার তুগলক বংশ, 94 বছর। ঠিক আছে, যদি বলি যে সবচাইতে কম, সবচাইতে কম সেটা হচ্ছে খিলজি বংশ, সেটা হচ্ছে 30 বছর। ঠিক আছে, তো ওয়াহেদ স্যারের ট্রিক্সটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, এটা এইভাবেই মনে রাখবে। ঠিক আছে, যাই হোক, তো দেখো যে আমরা পড়তে যাচ্ছিলাম যে কৃতদাস বংশ, কৃতদাস বংশে কৃতদাস বংশর যে শাসনকর্তা ছিল, সরি যে প্রতিষ্ঠাতা ছিল, প্রতিষ্ঠাতা কে ছিল? কৃতদাস না বলে দাস বংশ বলবে, বেশি ভালো হবে। ঠিক আছে, দাস বংশ, দাস বংশ বলতে পারো। ঠিক আছে, দাস বংশ। প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবক। প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরিয়েকে তোমার দাস হিসাবে কিনেছিল। ঠিক আছে, এরপর ধীরে ধীরে কুতুবউদ্দিন আইবক কি করে? ধীরে ধীরে কুতুবউদ্দিন আইবক আমিরে আখুর হয়। আমিরে আখুর মানে কি? অর্থাৎ যে ঘোড়াশালা থাকে, অর্থাৎ যেখানে তোমার তোমার বলতে পারো যে তোমার ঘোড়াদের দেখাশোনা করা হয়। ঠিক আছে, তার কিন্তু তার প্রধান হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত কর্মচারীরা ঘোড়ার দেখাশোনা করে, তা সেখানকার কিন্তু তোমার প্রধান হয়ে যায় আমিরে আখুর। এরপর ধীরে ধীরে তিনি কুতুবউদ্দিন আইবকের কিন্তু সেনাপতি হিসাবে কিন্তু নিযুক্ত হয়। এরপরে তিনি কি হয় যে 1206 যখন মারা যায়, মোহাম্মদ ঘুরি মারা যায়, তখন দিল্লির শাসনকর্তা হিসাবে নিযুক্ত হয়। ঠিক আছে, এবার এই যে দাস বংশ, এই দাস বংশ দেখো কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠা করে। কুতুবউদ্দিন আইবকের আরও যে নাম, একে কিন্তু অনেক নামে জানা হয়, সেগুলো কিন্তু পরীক্ষাতে আসে। কি কি নামে জানা যায়? প্রথমে যে নামে জানা যায় সেটা হচ্ছে লাখ বক্স। লাখ বক্স কেন? বা লক্ষ্যের দাতা হিসাবে তাকে জানা হয় কেন? কারণ সে যখন রাজ সিংহাসনে বসে, সে নাকি অনেক লক্ষ টাকা জনগণের মধ্যে দান করে। এর জন্যই তাকে কিন্তু লাখ বক্স হিসাবে কিন্তু জানা হয়। ঠিক আছে, তারপরে তাহলে লাখ বক্স কেন? লক্ষ লক্ষ টাকা দানের জন্য। ঠিক আছে, লক্ষ টাকা দানের জন্য। ঠিক আছে, আচ্ছা, আর কি নামে জানা হয়? আর পিল বক্স নামে জানা হয়। ঠিক আছে, পিল বক্স নামে জানা হয়। কেন পিল বক্স নামে জানা হয়? হাতি দানের জন্য। ঠিক আছে, হাতি হাতি দানের জন্য। ঠিক আছে, তারপরে তোমার এর নাম কুরআন খাঁ। কুরআন খাঁ, কুরআন খাঁ নামে কেন পরিচিত তিনি? কুরআন খাঁ নামে এই কারণেই তিনি পরিচিত, এর কারণটা হলো কুরআন খাঁ মানে হচ্ছে সেই ব্যক্তিকে বোঝানো হয় যে যে তোমার কুরআন পড়ে লেখে, সেই জন্য এর নাম কিন্তু কুরআন খাঁ হিসাবে জানি আমরা। ঠিক আছে, তাহলে এই ছিল তার বিভিন্ন নাম।
এই ছিল তার বিভিন্ন নাম। একটা কথা মাথায় রাখবে যে কুতুবউদ্দিন আইবক কিন্তু কখনো তোমার রাজা হিসাবে তার শাসন কার্য পরিচালনা করতেন না। তিনি মালিক আর সেনাপতি, ঠিক আছে, মালিক আর সেনাপতি হিসাবে তিনি শাসন পরিচালনা করত। মনে থাকবে যে মালিক আর সেনাপতি হিসাবে তিনি তার শাসন কার্য পরিচালনা করত। বুঝতে পেরেছ? অর্থাৎ তিনি কখনো রাজ সিংহাসনে বসে শাসন কার্য চালায়নি, ঠিক আছে। অর্থাৎ তিনি নিজেকে সবসময় তিনি নিজেকে বলতেন যে তিনি তার বেশিরভাগ সময়টা যদি দেখা হয় তাহলে দেখবে যে তিনি সবসময় মোহাম্মদ ঘুরির যে অভিযানগুলি ছিল সেই অভিযানে তিনি সঙ্গ দিয়েছিলেন। উত্তর ভারতে যে সমস্ত মোহাম্মদ ঘুরি অভিযানগুলি করে সেই সমস্ত অভিযানগুলিতে কিন্তু এই কুতুবউদ্দিন আইবক বেশি সাহায্য করেছিল। বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে বিষয়। তিনি নিজের নামে কখনো তিনি কয়েন চালু করেনি, ঠিক আছে। নিজের নামে তিনি কখনো কয়েন বা এটাকে মুদ্রা বলা যায়, মুদ্রা পরিচালনা করেননি। সরি গাইস। তো তিনি নিজের নামে মুদ্রা পরিচালনা করেননি, ঠিক আছে। তারপরে তোমার নিজের নামে তিনি বা বলবে যে তিনি খুতবা পড়াননি, ঠিক আছে। খুতবা পড়াননি, ঠিক আছে। খুতবা কি স্যার? খুতবা কি? খুতবা হচ্ছে একটা প্রশংসাপত্র, ঠিক আছে, একটা প্রশংসাপত্র। যেমন ধরো আজকে মানে এখন বর্তমানে সরকার যেমন, বা সরকার ধরে নাও যে কোনো একটা যদি কাজ করে তাহলে তার প্রচার প্রসার করে না, অ্যাডভার্টাইজমেন্ট করে, ঠিক আছে, যে আমি অমুক কাজ করেছি, ঠিক আছে। কোনো প্রধান যদি হয়, তাও গ্রাম পঞ্চায়েতের প্রধান হোক, তাও তিনি লেখেন যে আমি অমুক কাজ করেছি। ঠিক তেমনিভাবে খুতবা হচ্ছে একটা প্রশংসাপত্র যে আমি অমুক কাজ করলাম। এটা হচ্ছে রাজা বা মহারাজারা আগেকার দিনে কি করতো, এই খুতবা পড়াতো, অর্থাৎ একটা প্রশংসাপত্র নিজের নামে, কিন্তু মানে নিজের প্রশংসাপত্র যে আমি কি কাজ করলাম সে জিনিসটা কিন্তু বলতো, ঠিক আছে। তিনি কোনোদিন বলেনি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিষয়। আর তিনি সিপাহ সালার, ঠিক আছে, সিপাহ সালার। এখানে তোমার এখানে একটা লিখে নেবে যে তিনি সিপাহী সালার হিসাবে বা সিপাহ সালার হিসাবে ওই একই বা সিপাহ সালার উপাধি
বলতে পারো, গ্রহণ করেন, ঠিক আছে, বা সিপাহী সালার হিসাবে রাজ্য পরিচালনা করতেন, ঠিক আছে, রাজ্য পরিচালনা করত, বা এটা তুমি বলতে পারো যে সিপাহ সালার উপাধি নিয়েছিল, ঠিক আছে। এবার দেখো যে যে কুতুবুদ্দিন আইবকের তোমার গুরু কে ছিল। এখানে মনে রাখবে যে কুতুবুদ্দিন আইবকের গুরু ছিল, ঠিক আছে, গুরু ছিলেন কে? বখতিয়ার কাকি, ঠিক আছে। অর্থাৎ কুতুবুদ্দিন আইবক বখতিয়ার কাকির কিন্তু শিষ্য ছিলেন, এবং বখতিয়ার কাকি খাজা মঈনুদ্দিন চিশতির শিষ্য ছিল, ঠিক আছে। অর্থাৎ বখতিয়ার কাকি কার গুরু ছিল? কুতুবুদ্দিন আইবকের গুরু ছিল, ঠিক আছে। কুতুবুদ্দিন আইবক 1206 থেকে, এটা লিখে নেবে যে তার শাসন কতদূর অবধি চলে? 1206 থেকে 1211 পর্যন্ত। এটা কিন্তু দাসবংশ নয়, ঠিক আছে, হ্যাঁ, এটা দাসবংশ নয়, এটা হচ্ছে যে তোমার কুতুবুদ্দিন আইবক কত থেকে কত, 1206 থেকে 1211 পর্যন্ত। বুঝতে পেরেছো? এই কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে, মোহাম্মদ ঘুরির তিনি জামাইও ছিল, ঠিক আছে, মোহাম্মদ ঘুরির তিনি জামাইও ছিল। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে বিষয়। আর যে জিনিসটা তোমরা মনে রাখবে, আর একটা, তিনি কিন্তু হাতিম দ্বিতীয় নামেও কিন্তু পরিচিত ছিল, ঠিক আছে, হাতিম দ্বিতীয় নামেও কিন্তু পরিচিত ছিল। হাতিম আরবের একটা শাসনকর্তা, ঠিক আছে, তার উদারতার সঙ্গে তুলনা করে তার উদারতার সঙ্গে কাকে? এই কুতুবুদ্দিন আইবককে কিন্তু তুলনা করা হয়েছিল, এর জন্য তাকে হাতিম দ্বিতীয় নামেও কিন্তু আমরা জানি। বুঝতে পেরেছো? এবার আমরা জানবো যে কুতুবুদ্দিন আইবকের কি কি তোমার যে নির্মাণ কার্য ছিল, সেই সমস্ত নির্মাণ কার্যগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। এটা কিন্তু তোমরা নোট করে নিতে পারো, ঠিক আছে। এবার আমরা জেনে নেব যে কুতুবুদ্দিন আইবকের যে সমস্ত নির্মাণ কার্যগুলি, ঠিক আছে, কুতুবউদ্দিন আইবকের নির্মাণ কার্যগুলি। ঠিক আছে, কুতুবুদ্দিন আইবকের, এখানে হর্ষই দেবে, আইবকের নির্মাণ কার্যগুলি, ঠিক আছে। কি কি? প্রথমে যে নির্মাণ কার্যটির নাম আমাদের আসে সেটি হচ্ছে আমাদের তোমার কুওয়াত-উল ইসলাম, কুওয়াত-উল ইসলাম মসজিদ, ঠিক আছে। দ্বিতীয় নম্বরে তিনি নির্মাণ করেন তোমার আড়াই দিন কা ঝোপড়া, ঠিক আছে, আড়াই দিন কা ঝোপড়া। আর তিনি কি নির্মাণ করেন? কুতুব মিনার,
ঠিক আছে, কুতুব মিনার। এই যে কুয়াতুল ইসলাম মসজিদ, এটা কোথায় তৈরি করেন? এটা তিনি দিল্লিতে তৈরি করেন। কোথায়? দিল্লিতে। ঠিক আছে। আড়াই দিন কা ঝোপড়া, এটা তিনি আজমেরে তৈরি করেন। ঠিক আছে, আজমের কোথায়? আজমের, যারা জানো না লিখে নাও, রাজস্থানে। ঠিক আছে, আজমের কোথায়? রাজস্থান। কুতুব মিনার, কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করে। ঠিক আছে, নির্মাণ কার্য শুরু করে কততে শুরু করেন? 1211-তে তিনি এটার নির্মাণ কার্য কিন্তু শুরু করেন। ঠিক আছে, 1211-তে। আচ্ছা, কুতুব মিনার কোথায় আছে? এটাও দিল্লিতে আছে। কুতুব মিনার কোথায় আছে? এটাও কিন্তু দিল্লিতে আছে। এই যে কুতুব মিনার, এই কুতুব মিনার মনে রাখবে যে কুতুব মিনারের প্রথম তলা, ঠিক আছে, তোমরা যদি দেখো কুতুব মিনারটা, তো এখানে 5টি তলা আছে, 5টি মোট। কয়টি তলা আছে? 5টি তলা আছে। প্রথম যে তলা সেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক, কুতুবউদ্দিন আইবক তৈরি করে। ঠিক আছে, দ্বিতীয় তলা, তৃতীয় তলা আর চতুর্থ তলা, ঠিক আছে, এটাকে তৈরি করে ইলতুৎমিশ। ঠিক আছে, ইলতুৎমিশ। এবং পঞ্চম তলা কে তৈরি করেন? পঞ্চম তলা তৈরি করেন ফিরোজ শাহ তুগলক। ঠিক, মাথায় থাকবে যে ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, মনে রাখবে যে তোমার 1368-তে এটাতে কিন্তু বিদ্যুৎ পড়ে। কোথায়? কুতুব মিনারে। এবং 1368-তে এটাকে তোমার পুনর্নির্মাণ কে করে? পুনর্নির্মাণ বলতে পারো, বা এটাকে মেরামত করে কিন্তু এখানে 1368-তে এখানে তোমার করে ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, আর 1505-এ এখানে এটাকে আবার, এটা ভূমিকম্পের ফলে নষ্ট হয়ে গিয়েছিল, মানে ভেঙে গিয়েছিল, সেটাকেও আবার কিন্তু তৈরি করে। ভেঙে মানে সম্পূর্ণ যায়নি, ভেঙে কিছু তোমার জায়গা অবশ্যই নষ্ট হয়েছিল, কিছু তলা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো তারপরে 1505-এ সিকান্দার লোদি। ঠিক আছে, সিকান্দার লোদি এটাকে তোমার আবার কিন্তু কি করে? মেরামত করে। ঠিক আছে, এখানে তোমরা মেরামতটা লিখে নেবে। ঠিক আছে, মেরামত করে। ঠিক আছে, তো এই হচ্ছে। আর একটা বিষয় তোমরা জেনে নেবে যে কুতুব মিনারকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে, 1993 সালে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টেড করা হয়। ঠিক আছে, ঠিক আছে, কত সালে? 1993। ঠিক আছে, নোট করে নাও। তো দেখো, আশা করি তোমরা নোট করে নিয়েছো। আর একটা জিনিস তোমরা নোট করে নেবে, এর উচ্চতা যদি কোথাও
বলা থাকে যে কুতুব মিনারের উচ্চতা কত? 73 মিটার। 73 মিটার উচ্চতা। তো দেখো যে কুতুবউদ্দিন আইবক তোমার তিনি মারা যায় 1211 সালে, ঠিক আছে। ওই ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে, কেন ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়েছিল? কারণ তিনি চৌবন বা যেটাকে বলে না পোলো, সেটা খেলতে মানে সেটা খেলার সময় তিনি কিন্তু কালটি কেটে নেয় দুনিয়া থেকে, মানে মারা যায়। তো কুতুবউদ্দিন আইবক মারা যায় 1211-তে। কুতুবউদ্দিন আইবকের যে দাস বংশ, তাহলে মৃত্যুটা কত সালে? 1211 সালে, ঠিক আছে। 1211 তিনি কালটি মারে, মৃত্যু হয় তার, ঠিক আছে। এই যে কুতুবউদ্দিন আইবকে দেখো, এই যে দাস বংশ, এই দাস বংশকে আমরা কিন্তু 3 ভাগে আবার ভাগ করি। দাস বংশকে অনেক সময় দেখবে 3 ভাগে ভাগ করি, ঠিক আছে। কি কি? প্রথমে দেখবে অনেক জায়গায় লেখা থাকে যে কুতুবউদ্দিন যখন শাসন করেন, ঠিক আছে, কুতুবউদ্দিন যখন শাসন করেন তখন তোমার 1206 থেকে 1211 পর্যন্ত, 1206 থেকে 1211 পর্যন্ত এটা তোমার কি নামে পরিচিত হয়? কুতুবী বংশ। এটাকে আমরা কুতুবী বংশ হিসাবে জানি, ঠিক। আর যখন ইলতুৎমিশ যখন শাসন করে, অর্থাৎ 1211 থেকে তোমার 1266 পর্যন্ত ইলতুৎমিশ যখন শাসন করে, তখন এটাকে আমরা ইলবাড়ি বংশ, ঠিক আছে, ইলবাড়ি বংশ হিসাবে কিন্তু জানি, ঠিক আছে। আর তৃতীয় নম্বরটা মনে রাখবে যে যখন বলবনের শাসনকালে এটাকে আবার ভাঙা হয়, তোমার 1266 থেকে 1290 পর্যন্ত তিনি শাসন করে, এবং তখন বলবানী বলা হয়, বলবানী, ঠিক আছে। এই ইলবাড়ি বংশ বা এটাকেও আমরা শামসি বংশ নামেও জানি, শামসি বংশ নামেও জানি, ঠিক আছে। এটাকে বলবনের, এই যে শুধু বলবানী না, আর একটাও জানি, সেটা হচ্ছে তোমার দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম ইলবাড়ি বংশ, আর এটা আমরা দ্বিতীয় ইলবাড়ি বংশ নামেও কিন্তু জানি, ঠিক আছে, জানা হয়, ঠিক আছে, জানা হয়। দ্বিতীয় ইলবাড়ি বংশ হিসাবেও কিন্তু জানা হয়। এই ছিল মোটামুটি কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে। তোমরা এটা নোট করে নেবে, ঠিক আছে। আমি মিটিয়ে দিচ্ছি, মিটিয়ে দেব। এবার দেখো যে আমরা জানলাম যে কুতুবউদ্দিনের মৃত্যুর পরে কুতুবউদ্দিনের মৃত্যুর পরে কত সালে তার মৃত্যু হয়েছিল? ওটা সম্ভবত আমি তোমার কুতুবউদ্দিনের যে শাসনকালটা লিখেছিলাম, আমি লিখেছিলাম 1206 থেকে তোমার 1211 পর্যন্ত মনে হয় সম্ভবত লিখেছিলাম আমি আগের স্লাইডে। ওটা করে নেবে 1206 থেকে 1211 পর্যন্ত করে নেবে, ঠিক আছে। 1210 পর্যন্ত করে নেবে, 1210 পর্যন্ত করে নেবে, ঠিক আছে। আর মৃত্যু হয়েছিল তার কততে? তাহলে 1210-এ। বুঝতে পেরেছ? আগের স্লাইডে যাই হোক ওটা ভুলবশত হয়ে গেছে, আমি অতটা খেয়াল করতে পারিনি, তবে এটা ওর 1210-এ কিন্তু তার মারা যায়। এবার 1210-এ মারা যাবার পরে তার পুত্র, ঠিক আছে, তার পুত্র অনেক ইতিহাসকার মনে করেন যে কুতুবউদ্দিন
আইবকের কোনো পুত্র ছিল না। ঠিক আছে, তোমার হয় কি যে আমরা জানি যে কুতুবুদ্দিনের দুটো সেন্টার ছিল, কারণ কুতুবুদ্দিনের রাজধানী ছিল, কুতুবুদ্দিনের রাজধানী কোথায় ছিল? লাহোরে ছিল, লাহোর। আর দিল্লিতে ছিল তার দুটো কেন্দ্র প্রধান ছিল, তার একটা ছিল লাহোর এবং আর একটা ছিল তোমার দিল্লি। লাহোর তার মেন জায়গা ছিল, ঠিক আছে, এবং দিল্লি ছিল তার তোমার সেনাদের বিভিন্ন যে জিনিসপত্রগুলি সেখানে কিন্তু দিল্লিতে থাকতো, হ্যাঁ, বা মেন জিনিসপত্রগুলি তোমার দিল্লিতে থাকতো, লাহোরে থাকতো, লাহোর তার মেন রাজধানী। তো এখানে দুটো মেন কেন্দ্র ছিল, একটা ছিল লাহোর, একটা ছিল দিল্লি। তো অনেকে বলে যে লাহোরের যে সর্দাররা ছিল, তা সর্দাররা ছিল তারা চাইতো যে লাহোরের, অর্থাৎ লাহোর মেন জায়গা ছিল, তাহলে লাহোরের সেখানে শাসনকর্তা হিসাবে লাহোরে তোমার আরামসা, লাহোরে আরামসার জায়গা ছিল, তিনি পুত্র আরামসা। তো লাহোরের সর্দাররা চাইতো যে আরামসা, আরাম শাহ যাতে শাসন করত, কারণ লাহোরের সর্দাররা কি চাইতো যে আরাম শাহ যাতে সেখানকার শাসনকর্তা হয়, অর্থাৎ ক্যাপিটালটা যাতে শিফট না হয়। কিন্তু দিল্লির সর্দাররা চাইতো যে কুতুবুদ্দিনের মৃত্যুর পরে দিল্লির সর্দাররা চাইতো যে শাসনকর্তা যেন তারা তাদের হিসাবে নিযুক্ত হয়। তো এবার এই যে আরাম শাহকে কিন্তু 1210-এ কিন্তু তাড়াতাড়ি করে ওকে কিন্তু সিংহাসনে বসানো হয়। কাকে? আরাম শাহকে। আরাম শাহকে, ঠিক আছে। এবার আরাম শাহ কিন্তু অতটা যোগ্য ব্যক্তি ছিল না, ঠিক আছে। এখানে মনে রাখবে যে দিল্লির সর্দাররা ইলতুৎমিশ, ওদিকে তোমার বাদায়ুনের কি ছিল? শাসনকর্তা হিসাবে ছিল। তো যখন বাদায়ুনের শাসনকর্তা ছিল তখন দিল্লির সর্দার যারা ছিল, সর্দার লোক, তারা ইলতুৎমিশকে আরাম শাহর ব্যাপারে বলে তাকে কিন্তু যুদ্ধে পাঠায় আরাম শাহর সাথে, ঠিক আছে, আরাম শাহর সাথে। এবার আরাম শাহের সাপোর্ট ছিল কার? লাহোরের যে সর্দার ছিল তাদের। এবার আরাম শাহর সঙ্গে কিন্তু ইলতুৎমিশের একটা যুদ্ধ হয়, ঠিক আছে, যেটাকে আমরা জুড়ের যুদ্ধ বলি, ঠিক আছে, জুড়ের যুদ্ধ বলি। মোটামুটি তোমার আরাম শাহ হেরে যায় এবং ইলতুৎমিশ তাকে পরাজিত করে দেয়, ঠিক আছে। এবার তার পরবর্তী শাসনে কে বসে? তাহলে পরবর্তী শাসনকর্তা হিসাবে বসেন ইলতুৎমিশ। কে বসে? ইলতুৎমিশ, ঠিক আছে। জুড়ের যুদ্ধে আরাম শাহ পরাজিত হয়, ঠিক আছে, আরাম শাহ পরাজিত হয়, ইলতুৎমিশ জিতে যায়। এবার ইলতুৎমিশ পরবর্তী রাজা হয়, ঠিক আছে, ইলতুৎমিশ পরবর্তী রাজা হয়। ইলতুৎমিশ এবং প্রকৃত দিল্লি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা, ঠিক আছে, দিল্লি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বা দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে ইলতুৎমিশ। তিনি তার সাম্রাজ্যটাকে আরো খানিক বাড়ায়, ঠিক আছে। এবার ইলতুৎমিশ কত থেকে কত শাসন? 1211 থেকে 1236 পর্যন্ত হচ্ছে, 1236 এডি পর্যন্ত হচ্ছে কিন্তু তোমার ইলতুৎমিশের শাসনকাল, ঠিক আছে। এবার আমি মিটিয়ে দেব, একটু কিছু কিছু নোট তোমাদেরকে লেখাবো আমি, ঠিক আছে, মিটিয়ে দিচ্ছি। তাহলে কুতুবুদ্দিন আইবকের পরে তার পুত্র আরাম শাহ সে কিন্তু সিংহাসনে বসে।
সিংহাসনে বসার পরে তাকে 8 মাসের জন্য সে নিযুক্ত হয় এবং 8 মাস পরে ইলতুৎমিশের সঙ্গে সে কিন্তু যুদ্ধে হেরে যায় এবং পরবর্তী রাজা হয় আমাদের ইলতুৎমিশ। কে রাজা হয়? ইলতুৎমিশ। ঠিক আছে, ইলতুৎমিশ। ঠিক আছে, কত থেকে কত ইলতুৎমিশের শাসন? 1211 থেকে 1236 পর্যন্ত। ঠিক আছে, 1211 এডি থেকে 1211 এডি 36 পর্যন্ত। ঠিক আছে, 1236 পর্যন্ত। দেখো, তিনি তুর্কি ইলবারি বংশের রাজা ছিলেন। তিনি কিন্তু প্রথম সুলতান উপাধি কিন্তু ধারণ করেছিল। ঠিক আছে, অর্থাৎ তাকে সুলতান হিসাবে প্রথম। এর আগে আমরা জেনেছি যে কুতুবুদ্দিন আইবক কিন্তু সুলতান ছিলেন না, তিনি সিপাহসালার বা সেনাপতি পদে বা মালিক নিজেকে বলতো, কিন্তু সে কোনোদিন রাজ সিংহাসনে বসে শাসন কার্য চালায়নি। তাহলে বাগদাদের খলিফাদের দ্বারা, এটা লিখে নেবে যে বাগদাদের খলিফাদের দ্বারা তাকে প্রথম বৈধভাবে, ঠিক আছে, এটা বৈধভাবে তাকে সুলতান উপাধি দেওয়া হয়। সুলতান উপাধি দেওয়া হয়। ঠিক আছে, কাদের দ্বারা? বাগদাদের খলিফাদের দ্বারা। ঠিক আছে, দেখো, প্রথম সুলতান ছিল, তাহলে প্রথম সুলতানকে ইলতুৎমিশ দিল্লি সুলতানি শাসনের। যদি বলে লাস্ট সুলতান কে ছিল? লাস্ট সুলতান, তাহলে লাস্ট সুলতান কে ছিল? ইব্রাহিম লোদি। ঠিক আছে, 1526 আমরা জানি, এরপরেই মুঘল বংশ শুরু হয়ে যাবে। তাহলে লাস্ট সুলতান হচ্ছে ইব্রাহিম লোদি, প্রথম সুলতান হচ্ছে ইলতুৎমিশ। কেন ইলতুৎমিশ দাস আগে অবশ্যই ছিল, দাস সে আগে অবশ্যই ছিল, কিন্তু 6 বছর আগে সে দাস থেকে মুক্ত করে দেওয়া হয় তাকে। ঠিক আছে, তিনি কুতুবুদ্দিন আইবকের স্লেভ ছিল এবং তাকে জামাইও ছিল পরবর্তীকালে, কিন্তু 6 বছর আগে সে দাস থেকে মুক্ত হয়ে যায় এবং বাগদাদের খলিফাদের দ্বারা তাকে বৈধভাবে তাকে সুলতান উপাধি দেওয়া হয় এবং তিনি প্রথম সুলতান হয়। লাস্ট সুলতান হচ্ছে ইব্রাহিম লোদি। ঠিক আছে, এবার একটু আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাব। ফ্ল্যাশব্যাকে চলে গিয়ে আমরা দেখব যে ইলতুৎমিশ যখন শাসন হচ্ছে, তখন রাজা হচ্ছে, তখন 1215 থেকে 1216 মধ্যে একটা যুদ্ধ হয়, যেটা আমরা তৃতীয় তরাইনের যুদ্ধ তৃতীয় তরাইনের যুদ্ধ হয়। এটা কাদের মধ্যে হয়? দেখো, আমি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছি। আমি বলেছিলাম যে যখন মোহাম্মদ ঘুরি মারা যায় তখন তার 4টে দাস ছিল, তার মধ্যে তাজউদ্দিন ইয়ালদোজ, যিনি গজনির শাসনকর্তা ছিলেন। কে? তাজউদ্দিন, তাই না? তাজউদ্দিন ইয়ালদোজ। ঠিক আছে, এবং তাজউদ্দিন ইয়ালদোজের সঙ্গে সেও তো চাইবে যে পরবর্তী যে সমস্ত রাজ্যগুলি আছে, দিল্লিকে কিন্তু সবাই কেন্দ্র পেতে চাইতো। তো গজনিও শক্তিশালী ছিল, ইনিও শক্তিশালী ছিল। তো তাজউদ্দিন ইয়ালদোজের সঙ্গে ইলতুৎমিশের যুদ্ধ হয়।
ইলতুৎমিশের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে তাজউদ্দিন ইয়ালদাজকে কিন্তু হারিয়ে দেয় ইলতুৎমিশ। ঠিক আছে, ইয়ালদাজও বিদ্রোহ করেছিল, কারণ সেও চাইতো যাতে দিল্লিতে শাসন করি আমরা। ঠিক আছে, সরি। এবার 1221-এ মঙ্গলদের অ্যাটাক হয়। ঠিক আছে, মঙ্গলদের আক্রমণ হয়। এটা একটা পরে যে কার সময়ে মঙ্গলদের ভারতবর্ষে অ্যাটাক হয়, অর্থাৎ কি হয় যে তোমার জালালউদ্দিন মঙ্গবর্ণী, আমি দেখো এর আগেই বলেছিলাম যে এর জন্যই তোমরা ভালো করে রিলেট করতে পারো ইতিহাসটাকে। এর আগে আমি বলেছিলাম যে মোহাম্মদ গজনবী যখন মারা যায় তখন গজনবীতে তোমার তার যে মানে যে সাম্রাজ্যগুলি তারা সেটা দুর্বল হয়ে পড়ে। এবার সেটা দুভাগে ভাগ হয়ে যায়। একদিকে হচ্ছে ঘোর প্রদেশ, ঠিক আছে, একদিকে কি বললাম, একদিকে বললাম আমি ঘোর প্রদেশ, আর অন্যদিকে ছিল খরিজম, এবং খরিজম শাহের পুত্র ছিল জালালউদ্দিন মঙ্গবর্ণী। এই জালালউদ্দিন মঙ্গবর্ণীকে এই মঙ্গল নেতা তখন চেঙ্গিজ খান, এবং চেঙ্গিজ খান পৃথিবীতে সবচাইতে যদি বলে যে হিংস্র এবং সবচাইতে যে তোমার বলা যেতেই পারে যে সবচাইতে ভয়ঙ্কর নেতা, মানে হিংস্র লিডার চেঙ্গিজ খান, সবচাইতে ভয়ঙ্কর শাসক। সে তার সেনাদেরকে বলেছিল যে তোমাদের মিনারের মতো তোমাদেরকে লাশ ফেলতে হবে। যার যত বড় মিনার, যে লাশের যে যত বড় মিনার তৈরি করতে পারবে সে তাকে তত বেশি ইনাম দেওয়া হবে, অর্থাৎ পুরস্কার দেওয়া হবে। আর যার মিনার যত কম থাকবে তাকে শাস্তি দেওয়া হবে। মোটামুটি 4.5 কোটি মানুষ মেরে ফেলে। শোনা যায় নাকি তার হাইট খুব বেশি ছিল না, মানে বেশ ভালোই হাইট ছিল, কিন্তু খুব বেশি ছিল না। চেঙ্গিজ খানের মতে বলে যে ইরানের জনসংখ্যা সেই সময় ছিল 26 লাখ, 23 লাখকে ফিনিশ করে দেয় এবং মাত্র 2 লাখ পড়ে থাকে। ভয়ঙ্কর নেতা ছিল। তো এখানে ইলতুৎমিশ তার যে রাজনৈতিক যে চিন্তা ভাবনা বা দূরদর্শিতার জন্য কিন্তু ভারত এই চেঙ্গিজ খানের হাত থেকে কিন্তু রক্ষা পায়। যদি এই জালালউদ্দিন মঙ্গবর্ণীকে যদি ইলতুৎমিশ সাহায্যের জন্য আসে, যখন তারা করে চেঙ্গিজ খান এই জালালউদ্দিন মঙ্গবর্ণী, তো এই খরিজম শাহের যে পুত্র বা খরিজমের বংশের যে এই যে রাজা ছিল জালালউদ্দিন মঙ্গবর্ণী, ওকে বলেছিল যে চেঙ্গিজ খান ওকে বলেছিল যে তোকে ফিনিশ করব। তো ইনি ভয়ে দৌড়তে এই ইলতুৎমিশের কাছে আর চলে আসে, সাহায্যের জন্য চলে আসে। ইলতুৎমিশ কিন্তু তাকে সাহায্য দেয়, মানে তাকে আশ্রয় দেয়নি। যদি বাই চান্স দিয়ে দিত তো হয়তো আমরা দিল্লির সালতানাত বাদ দিয়ে, গজনির ইতিহাস বাদ দিয়ে আমরা হয়তো চেঙ্গিজ খানের ইতিহাস আমাদেরকে পড়তে হতো। যাই হোক, তো 1221 সালে মঙ্গলদের অ্যাটাক হয়। ঠিক আছে, কার সময়ে? এই ইলতুৎমিশের সময়। ঠিক আছে, এই সময়ে অ্যাটাক হয়, এর সময়। কার সময়? এর সময়, ইলতুৎমিশের রাজত্বকালে। এটা লিখে নেবে, রাজত্বকালে। ঠিক আছে, তিনি তোমার দুটো মুদ্রা চালু করেন। ঠিক আছে, দুটি মুদ্রা চালু করেন। কি? একটা হচ্ছে রূপার মুদ্রা। ঠিক আছে, রূপার মুদ্রা, যেটাকে আমরা
টঙ্কা হিসাবে জানি, ঠিক আছে। আর তিনি আর একটা তামার মুদ্রা চালু করেন, যেটাকে বলে জিতল, ঠিক আছে, যেটাকে বলছে জিতল, ঠিক আছে। এই তিনি একতা বা ইকতা যাই বলো, ইকতা ইকতা প্রথা চালু করে, ইকতা ইকতা প্রথা চালু করেন। এবং ইকতা প্রথা চালু করেন। ইকতা এটা হচ্ছে জমির টুকরো, ইকতা প্রথা, ঠিক আছে। ইকতা প্রথা, ইকতা প্রথা কি? ইকতা হচ্ছে জমির টুকরো, অর্থাৎ সৈন্যদিকে জমি দেওয়ার যে ব্যবস্থা, ঠিক আছে, অর্থাৎ বেতন না দিয়ে, তখন বেতনের সিস্টেম ছিল না, ইলতুৎমিশ ইকতা প্রথা চালু করে, ঠিক আছে। এটা মাথায় রাখবে। দল চাল্লিশা, দল চাল্লিশা, আরো একটা পয়েন্ট লিখে নেবে যে দল চাল্লিশা বা যেটাকে আমরা বলি তুর্কানি, তুর্কানি চহলগানি, বা এটাকে দল চাল্লিশা, দল চাল্লিশা নামে পরিচিত। তার প্রবর্তক হচ্ছে ইলতুৎমিশ। বুঝতে পেরেছ? ইলতুৎমিশ 1219 খ্রিস্টাব্দে তিনি কুতুব মিনারের যে তোমার কুতুব মিনারের তার নির্মাণ কার্য কিন্তু তিনি ফিনিশ করে, ঠিক আছে, শেষ করে। এরপর ইলতুৎমিশের পরে যে রাজা হয়, ঠিক আছে, 1236 এডিতে, সেটা হচ্ছে রুকুনুদ্দিন, রুকুনুদ্দিন, ঠিক আছে। কিন্তু তিনি চাইতো তার মেয়ে রাজিয়া যাতে সিংহাসনে বসেন, ঠিক আছে। 1236 খ্রিস্টাব্দে তার কিন্তু মৃত্যু হয়ে যায়, এবং 1236 খ্রিস্টাব্দে মৃত্যুর পরে কে সিংহাসনে বসেন? সিংহাসনে বসেন রুকনুদ্দিন, ঠিক আছে, রুকনুদ্দিন। তিনি চাইতো যে তার মেয়ে রাজিয়াকে তিনি সুলতান হিসাবে ঘোষণা করে যায়, কিন্তু রুকনুদ্দিন হয়ে যায় রাজা পরবর্তী, ঠিক আছে। এবার কিন্তু তিনি চাইতো না, ইলতুৎমিশ কাকে চাইতো? রাজিয়াকে, তার মেয়ে রাজিয়াকে শাসনকর্তা হিসেবে চাইতো। তিনি চাইতো না যে রুকনুদ্দিন বসুক, ঠিক আছে। তো যাই হোক, এর পরবর্তী ক্লাসে কিন্তু আমরা রাজিয়া, যখন সুলতান রাজিয়া সম্পর্কে পড়ব, তখন কিন্তু আমরা জানবো, ঠিক আছে। তোমরা এটা নোট করে নাও। তো দেখো, এই ছিল আজকের ক্লাস। হ্যাঁ, আরো দুটো পয়েন্ট আমি বলে দিই। তার তো মৃত্যু হয় 1236 খ্রিস্টাব্দে। আরো দুটো পয়েন্ট এখানে আমি লিখে দিচ্ছি, যে তিনি, এটা আমি ভুলে গেছি, যে দিল্লি লাহোর থেকে দিল্লিতে কিন্তু তার রাজধানী, তিনি রাজধানী এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রাজধানী। আসলে মানে কোন ইনফরমেশনটা আগে বলবো আমি সেটা ভুলে যাচ্ছি, যাই হোক আমি খুব দুঃখিত তার জন্য। এটা লিখে নেবে যে তিনি তার রাজধানী লাহোর ছিল, কুতুবুদ্দিনের লাহোর ছিল না, লাহোর থেকে, এবং লাহোরেই আমরা দেখেছি যে লাহোরেই শাসন করতো কে? আরাম শাহ, কুতুবুদ্দিনের ছেলে, পুত্র। তার লাহোর থেকে তিনি লাহোর থেকে তিনি দিল্লিতে স্থানান্তরিত করেন, ঠিক আছে। আচ্ছা, এখানে ইয়ালদোজ তাজউদ্দিন ইয়ালদোজ আগেই আমরা লিখিয়েছি এর ব্যাপারে, ঠিক আছে। তিনি আর একটা জিনিস মাথায় রাখবে, যে তিনি দিল্লির আজমের শরীফ, ঠিক আছে, দিল্লিতে আজমের শরীফ মসজিদ তৈরি করেন, ঠিক আছে, আজমের শরীফ মসজিদ তৈরি করেন। তার টম্ব, যদি প্রশ্ন আসে যে টম্ব কোথায়, টম্ব সেটা হচ্ছে দিল্লিতে কুতুব মিনার কমপ্লেক্স। হ্যাঁ, কুতুব মিনার কমপ্লেক্স, ঠিক আছে।
ঠিক আছে, দিল্লির কুতুব মিনার আসবেন আশা করি। ঠিক আছে, তো দিল্লির কুতুব মিনার কমপ্লেক্স, কমপ্লেক্স, ঠিক আছে, দিল্লির কুতুব মিনার কমপ্লেক্সে তার টম্ব আছে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের বিষয়বস্তু। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো আমরা ভীষণ 100-র খুব কাছে আছি। তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।